পরিপ্রশ্ন তৃতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। সেবক বেনিকে মহারাজ খুব ভালোবাসতেন। মহারাজ বেনিকে কেমন ভালোবাসতেন শোনো তাহলে। একবার বিজ্ঞান মহারাজের সঙ্গে আমরা কলকাতায় ঠাকুরের একজন ভক্তের বাড়ি নিমন্ত্রণে গিয়েছি। সেই ভক্ত খুব সাদরে মহারাজকে নিয়ে গিয়েছেন। মহারাজের পরিচারক বেনিও আমাদের সঙ্গে ছিল। পৌঁছানোর পরে মহারাজ গৃহস্বামীকে ডেকে বেনিকে দেখিয়ে বললেন, একে কিছু খেতে দিও না, ওর পেট খুব খারাপ, কিন্তু ও খুব লোভী, যা পাবে তাই খাবে, সাবধান। গৃহস্বামী তো হাত জোর করে বললেন, ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন তাই হবে। যাই হোক, আমরা এদিক সেদিক রয়েছি। আবার একটু পর মহারাজ বললেন, ওকে কিছু খেতে দিও না, ওর পেট খুব খারাপ, কিন্তু ও বড্ড লোভী, যা পাবে তাই খাবে, সাবধান। এরপর গৃহস্বামী বললেন, মহারাজ ওর পেটে যা হয় সেরকম একটু কিছু দেখে শুনে দেবক্ষণ, কিন্তু খাবে না, সে কীরকম কথা? মহারাজ ততোধিক জোরের সঙ্গে বললেন, না না, কিছু না, কিছু দিও না, ও সয়টয় না, ও যা দেখবে তাই চাইবে আর তাই খাবে। বেনি তো অপ্রস্তুত, নিশ্চুপ। যা হোক, একটু পরে পাতা হয়েছে, আমরা বসেছি। মহারাজ বলছেন, বেনি কোথায়? ওই তো ওখানে বসেছে মহারাজ। ওখানে কেন? না না, ওকে আমার চোখের সামনে বসাও, আমি দেখব ও কি খায়। দূরে বসলে যা পাবে তাই খাবে, ও বড্ড লোভী। ঠিক আছে মহারাজ, বলি বেনিকে মহারাজের সামনে পাতা করে দেয়া হলো। যারা পরিবেশন করছিল তারা কোনো আইটেম এলেই মহারাজকে দেখিয়ে জিজ্ঞাসা করছে, এটা একটু ওকে দেব? কৃত্রিম ক্রোধ প্রকাশ করে মহারাজ বলছেন, না না, দিও না বাবা, ওর পেট খুব খারাপ, ও বড্ড লোভী, দিলে সব খেয়ে ফেলবে। তারা না দিয়ে এগিয়ে যাচ্ছে। মহারাজ ডেকে বললেন, আচ্ছা একটু দাও। আবার বলছেন, আরও কিছু দাও। এরকমভাবে যত ভালো আইটেম এলো সব মহারাজ, এখানে একটু দাও, পরে আরও একটু দাও, আরও একটু দাও বলে বলে বেনিকে খুব খাওয়ালেন। শেষে বেনি আর পারে না। বেনি বলছে, মহারাজ আর পাচ্ছি না। আসল কথা কি, বেনিকে সামনে বসিয়ে ভালো করে খাওয়াবেন কি না, তাই এই কৃত্রিম নাটকের অবতারণা। মহাপুরুষদের ভালোবাসা বোঝা ভার। প্রশ্ন, মহারাজ আপনি ও পূর্ণানন্দজি একসঙ্গে হাঁটছেন, খুব দ্রুত, এরকম একটা ছবি আছে। কে এগিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না, কে এগিয়ে বোঝা যাচ্ছে না। মহারাজ, হ্যাঁ, ওটা রোহরায় তোলা। ছেলেবেলা থেকে আমার হাঁটার খুব অভ্যাস। কলকাতা থেকে যখন দেশে যেতুম তখন 18 মাইল হাঁটতুম, বাঁকুড়া পর্যন্ত ট্রেন, তারপর 18 মাইল হেঁটে। হাঁটা মানে কি, ছুটেই যেতুম। মায়ের গর্ভধারিণীর কাছে যেতুম কি না, তাই কত তাড়াতাড়ি যাওয়া যায় তার চেষ্টা করতুম, তাই ছুটেই যেতুম। তা বাড়ি থেকে স্টেশনে গরুর গাড়ি পাঠাতো। আমি বলতুম, গরুর গাড়ি পাঠাতে হবে না, আমি হেঁটেই যাব। একবার গরুর গাড়ি নদীতে নেমে গেল। গরু দুটো সাঁতার দিচ্ছে, আমি গরুর গাড়ির উপর বসে গরুর গাড়ি চালাচ্ছি, যাতে রাতের অন্ধকারে হাঁটতে না হয়, তাই সময় বুঝে বেরোতুম। যে ট্রেন ভোরে বাঁকুড়া পৌঁছতো সেই ট্রেনে কলকাতা থেকে যেতুম। তারপর দিনের বেলা হাঁটতুম। এরপরও বাগবাজার থেকে হেঁটে ফুল তুলতে দমদম কেষ্টপুর পর্যন্ত গেছি। কিন্তু দমদম কেন, বাগবাজার থেকে হেঁটে কতবার দক্ষিণেশ্বরে গেছি। মঠেও তখন আসতুম হেঁটেই। মঠে আসতে খরচ হতো 2 পয়সা। হেঁটে বাগবাজার থেকে আহিরিটোলা ঘাটে 1 পয়সা দিয়ে পেরিয়ে শালকে, তারপর আবার হেঁটে যেতে আসতে গঙ্গা পেরোতে 1 পয়সা 2 পয়সা। কুটিঘাটে এসে উঠলে 4 পয়সা খরচ হতো। এ ঘাটে ভাড়া ছিল 2 পয়সা করে, তাই উজিয়ে গিয়ে আহিরিটোলার গঙ্গা পেরোতুম। প্রশ্ন, মহারাজ আপনি সর্বদা বিচারের কথা বলেন, অন্যান্য মহারাজরাও আপনার সম্পর্কে বলেন, আপনি যুক্তিপূর্ণ কথা বলতে অভ্যস্ত, এটি কি আপনার দর্শন পড়ার ফল? মহারাজ, তাহলে বলি শুনো।
শুধু দর্শনের দোষ দিয়ে কি হবে? ছেলেবেলা থেকে আমার স্বভাবটা এরকম। দেশে গেলে বাবা মাঝে মাঝে জমি জমা দেখাতেন। জমি তো সব এক জায়গায় ছিল না, বিভিন্ন দিকে ছড়ানো ছিল। বাবা আমাকে নিয়ে ওসব দেখাতেন। আমি বলতুম, ওসব দেখে আমি কি করব? কেন যে করতেন কে জানে। বাবা একবার আমায় বলেছিলেন, তুই যদি সাধুই হবি তবে আমি এসব জমি জমা করলাম কার জন্য? আমি বলেছিলুম, আমি কি তোমায় করতে বলেছি? দুই কাকা ছিলেন, একজনের ছেলেপুলে ছিল আর একজনের ছিল না। যার ছেলেপুলে ছিল না তিনি আমায় বললেন, দেখ, তুই যখন এসব সম্পত্তি নিবি না, আমার তো কোনো ছেলেপুলে নেই, কে আমায় দেখবে, তুই ওইগুলো আমায় দিয়ে দে। আর যে কাকার ছেলেপুলে ছিল তিনি বললেন, ওকে দিয়ে কী হবে, ওর তো কোনো ছেলেপুলে নেই, কে ভোগ করবে? আমার ছেলেপুলে রয়েছে, আমায় দিয়ে দে। দুজনেরই যুক্তি খুব প্রবল। আমি বললাম, ওগুলো তো কোনো কালেই আমার না, আমি কি করে দেব? কাউকেই দিতে হলো না। হাসি। প্রশ্ন, মহারাজ, আপনি তো বলেন ভালো কথা বলতে, কিন্তু অনেকে মুখ খোলে না, ভয়ে, পাছে ভুল কিছু বলে ফেলে। মহারাজ, না না, সে ভয় তোমাদের নেই, আমি তো তোমাদের প্রশ্ন করতে বলি। ভুল হলে ক্ষতি কি? আমাদের সময় প্রবীণরা কথাবার্তার ছলে আমাদের ভুল ধরিয়ে দিতেন। আমি বড়দের সাথে কথা বলতে ভয় করতুম না। আমাদের স্কুলের পণ্ডিত মশাই কিছুতেই ক্লাস নিয়ন্ত্রণে রাখতে পারতেন না। ছেলেরা খুব চেঁচামেচি করতো আর তিনি তখন ক্লাস ছেড়ে চলে যেতেন। একদিন এরকম অবস্থায় পণ্ডিত মশাই ক্লাস ছেড়ে চলে যেতেই সেখান দিয়ে হেডমাস্টার মশাই যাচ্ছিলেন। হইতে শুনে সামনে আমাকে পেয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি চটপট উত্তর দিলাম, পণ্ডিত মশাই পালিয়েছেন। আমার এরকম উত্তর শুনে হেডমাস্টার মশাই বললেন, তোমার এরকম শব্দ ব্যবহার করাটা কি ঠিক হলো? আমার ভুল হয়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ আমি বললাম, না স্যার, ভুল হয়েছে। একবার সংস্কৃত পরীক্ষায় ধাতুরূপের উত্তর ঠিক জানা ছিল না। পাশের ছেলেটি সেটি লিখেছে, আমি ওর খাতার দিকে তাকিয়ে দেখেও ফেলেছি। লিখতে যাব এমন সময় মনে হলো, এ কী করছি, এটা তো চুরি করা হবে। লিখলাম না। প্রশ্ন, দোকান বাজার করেছেন? মহারাজ, কেনাকাটা আমি খুব একটা করিনি, তবে ছেলেবেলায় মাঝে মধ্যে বাজারে যেতুম। যদিও আমরা খুব ধনী ছিলুম না, তাহলেও বাজারে গেলে বাজারের সেরা বাছাই জিনিস তো তা যতই দাম হোক না কেন, কিন্তু বাড়িতে বলতো ছেলের নজর খুব উঁচুতে। প্রশ্ন, খেলাধুলা? মহারাজ, একবার ডাংগুলি খেলার সময় গুলিটা খুব জোরে এসে আমার চোখের ঠিক নিচে লাগে, দরদর করে রক্ত পড়তে থাকে। সাথীরা ধরাধরি করে নিয়ে যেতে চাইলে আমি বললুম, আমি হেঁটেই যাচ্ছি। বাড়িতে আসতেই বড়রা ডাক্তারখানায় নিয়ে গেলে এখনও মনে আছে, ডাক্তারবাবু খুব জোরে জোরে ও জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। প্রচণ্ড ব্যথা লাগছিল, এত মাথা ঝিমঝিম করছিল যে মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে যাবে। মনে খুব রোগ এনেছিলাম যে একটুও কান্নাকাটি বা চেঁচামেচি করবো না। সত্যি দাঁত কামড়ে সহ্য করেছিলাম। শুধু শেষে টস টস করে চোখের দুকোণ থেকে 2 ফোঁটা জল পেয়েছিল। ক্রমশ